টাকা পাচার যেটা হইছে, বাংলাদেশে কোনো রাজনীতিবিদ পয়দা হয় নাই যে নেক্সট আইসা সেটা উদ্ধার করবে। আওয়ামী লীগের লোক যদি মারতেই চায়, হাদিকে মারতে চাবে কেন? আওয়ামী লীগের ক্রোধ কি হাদির উপর? আমরা যে মনে করেন এখনই যে আমরা নির্বাচনে যাচ্ছি, কথাটা আমি বারবার বলি কেন, এটা বলা দরকার। আমি কোন আইনের যে তফসিল দিল সেটাই মাঝ পর্যন্ত আমার কাছে ক্লিয়ার হয় নাই। তফসিল দেওয়ার আগে বলতে হয় যে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল দিলাম, আমি পাই নাই। এই মৃত্যুর বিচারকে কেন্দ্র করে ইনকলাব মঞ্চ, ইনকিলাব মঞ্চের, এটা আমার কাছে মনে হয়েছে খুবই অপ্রত্যাশিত এবং এটা উচিত ছিল না। এটা মানে এই সময়ের ঘটনা না এটা। এবং আমি তারপরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই মানে ওই ঘটনার মধ্যে একজন স্লোগান দিচ্ছে, একটা নারী স্লোগান দিচ্ছে, তারা নির্বাচনই বন্ধ করে দিতে চাচ্ছে। তো এই যে নির্বাচন বন্ধ করে দিতে চাওয়া, এই সময় নির্বাচনের আছে আর মনে করেন 4-5 দিন, এই 4-5 দিনের মধ্যে হাদি হত্যার ঘটনার বিচার করতে হবে, এর মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে হবে। আসামি কে? সবাই যাকে আসামি মনে করছে, সবাই যাকে খুনি মনে করছে, কে খুনি আমি জানি বলতে পারবো না, সবাই যাকে মনে করছে সে তো দেশের বাইরে চলে গেছে বলে এটা কনফার্ম না, বাট সেরকমই তো শুনেছি, পুলিশও তাই বলেছে। হ্যাঁ তাই বলেছে। এখন তদন্তে ঝামেলা থাকতে পারে, তদন্ত প্রভাবিত হতে পারে, হয়তো ঠিকভাবে তদন্ত হচ্ছে না, হয়তো একজনের চাপানোর চেষ্টা করছে। এক্ষেত্রে নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্বেরও উপস্থিতি আমরা জানি, শুনেছি, নানা ধরনের কথা বলা হচ্ছে। অনেকে বলছে সরকারও এর সঙ্গে জড়িত আছে কিনা, এই ধরনের কথা বলা হচ্ছে। দেখেন এই বিষয়গুলো না আসলে কিন্তু আমি মনে করি যে মানে খুবই কনফিউজিং। কারণ হাদিকে কেন মারা হলো এটা নিয়ে ওনাদের যখন এই সমস্ত ছেলে মেয়েরা দাবি করে, আপাত দৃষ্টিতে মনে হয় এই দাবিটা এখন কেন? এটা আমিও বলি, এই দাবিটা এখন কেন? এই দাবির জন্য আপনি শাহবাগ আটকাবেন কেন? এটা যখন বলি, পাশাপাশি আমি এটাও বলি যে হাদিকে আসলে মরতে হলো কেন? হাদির মৃত্যুটা কি প্রয়োজন ছিল? কোনো একটা গোষ্ঠী তারা কি চেয়েছিল যে হাদি মারা যাক? কেন? হাদি কে আসলে? আমাদের এই আন্দোলনে হাদির কি ভূমিকা ছিল? আমাদের এই যে সরকার পতনের আন্দোলন, অগাস্ট জুলাই বিপ্লব যেটা আমরা বলি, ওই আন্দোলনে হাদির কি তখন খুব পরিচিত মুখ ছিল? ছিল না তো। তারপরে হাদি কিভাবে একটা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আসলো, কোথার থেকে এত টাকা পেলো, এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু অনেকেই জানি আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে তুলছে। তো এই প্রশ্নগুলো যদি আপনি সামনে নিয়ে আসেন, তখন মনে হয় যে সেই কি আমরা যদি বলা হয় যেটা আওয়ামী লীগের লোকজন করছে, অনেকে বলা হচ্ছে খুব সহজ, কিন্তু যে কোনো কিছু ঘটুক আওয়ামী লীগকে দায়ী করা খুব ইজি কেন? ওইখান থেকে প্রতিবাদ করা তো কেউ নাই, বলে দিল। মনে করেন আমার বাড়ির গরুটা মারা গেল, আওয়ামী লীগের লোক মারছে, হয়ে গেল। কারণ আওয়ামী লীগের লোক তো প্রতিবাদ করবে না, প্রতিবাদ করতে কেউ নাই, বলা খুব সহজ। আজকে শুনলাম যে এই কালকে যে যমুনার সামনে যা ঘটছে এটা নাকি আওয়ামী লীগের লোকজন করছে, এরকম সরকারের একজন লোক বললো। তো এই ধরনের অভিযোগ করা খুব সহজ, কিন্তু আওয়ামী লীগের লোক যদি মারতেই চায়, হাদিকে মারতে চাবে কেন? আওয়ামী লীগের ক্রোধ কি হাদির উপর? তা তো না। হাদির আপনি দেখবেন হাদির শুরুর দিকে যা তা ছিল, আমি চাই না অত কিছু বলবো না, আমি শেষ দিকে এসে সাংস্কৃতিক আন্দোলনের একটা অংশ হিসাবে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে আমি তো হাদির সঙ্গে বহু টকশোতে বসেছি। ওর কথাবার্তা কিন্তু সেন্সিবল কথাবার্তা, এবং ও কিন্তু একটা জাতীয় ঐক্যের কথা বলতেছিল, ও কিন্তু রাজাকারের সমালোচনা করছিল, ও জামাতেরও সমালোচনা করছিল, এবং ও এনসিপিরও সমালোচনা করছিল। তো এনসিপি এই বিপ্লবটাকে তাদের কাছে গ্রাস করতেছে এটা বলতেছিল হাদি। তো সেই সময়ে হাদিকে মরতে হলো কেন? আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের মেরে থাকে, আওয়ামী লীগের যদি ক্রোধ থাকে, তাহলে তো সেটা হাসনাতের উপর থাকতে পারতো, সার্জিসের উপর থাকতে পারতো। এরা তো ওপেন ঘোরাফেরা করে, এত গার্ড নিয়েও ঘুরতো না তখন। তাহলে তার এখানে হাদি কেন? হোয়াই হাদি? এই যে এখানে নানা রকম প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিরসন হওয়া দরকার। কিন্তু এখন তারা যেটা করতেছে যে এখনই করতে, এখন কেমন করে করবে? ধরা যাক ডক্টর ইউনূস চায় যে এখনই এটা সমাধান করবে, পারবে? পারবে না তো। এখনই আসামিকে ধরতে পারবে? কেমনে পারবে? যদি হাদির মঞ্চে যারা জড়িত আছে, ওখানে যারা নেতা আছে, যদি তাদেরকে বলা হয় তোমরা করো, তাহলে তোমাদের ক্ষমতা দিলাম, ওরাই পারবে? পারবে না। তাহলে নির্বাচনে আগেই করতে হবে। যখন বলে তখন আসলে প্রকারান্তরে তারা বলতে চায় যে তোমরা নির্বাচনটাকে পিছিয়ে দাও। ভুল কথা কিন্তু ওই জায়গাটাতে। এখন এছাড়া তো আর কোনো অর্থ আমি খুঁজে পাই না। কিন্তু তো যা হোক, এখন এই বাস্তবতা, এখন এটা নিয়ে কী হবে জানি না। আবার এটাকে যেভাবে হ্যান্ডেল করলো গভর্নমেন্ট, ওইটাও আমার পছন্দ হয় নাই। কারণ আপনারা তো তাকে যমুনার সামনে এর আগে অনেককে যেতে দিয়েছেন, তখনও তো 144 ছিল, তখনও তো একই জিনিস ছিল, তো তখন তো কিছু বলেন নাই। তখন বলেন নাই বলে তো ওরা এবার যাওয়ার সাহস পাইছে।
শাহবাগে তো দিনের পর দিন অনেকেই পড়ছে, এবং হাদি মঞ্চ এদেরকে মানে ইনকিলাব মঞ্চ এরাও পড়ছে, তাদের তো তখন আপনি ফেরার নাই। এখন হঠাৎ করে আপনি বিপ্লবী হয়ে গেলেন, হঠাৎ করে আইন রক্ষাকারী বাহিনী এত মানে সোচ্চার হয়ে গেল কেন? তো এগুলি অনেক প্রশ্ন আছে ভাই, এই সমস্ত প্রশ্নের সব উত্তর আমরা জানি না, আবার কিছু ধারণা করি, ধারণা করলে বলার সাহস পাই না, নানা রকম জটিলতা আছে কিন্তু। কারণ বলতে গেলে বলবে প্রমাণ দাও, প্রমাণ দেবো কোত্থেকে? এগুলি তো সব মানে ধারণা থেকে। তবে এই সব প্রশ্নের মানে নিরসন হওয়া কিন্তু খুব জরুরি। অনেক কিছু জরুরি, এটাও জরুরি। কারণ জরুরি কাজটা কে করবে? আপনি কার কাছে চাবেন এই নিরসন হওয়ার কথা বলবেন? তো এখন আমি ভাই এত কিছু বলে লাভ নাই, আমি খালি বলি মানে ইলেকশনটা হয়ে যাক, তারপরে দেখবো নি কি হয়। আমরা যে মনে করেন এখনই যে আমরা নির্বাচনে যাচ্ছি, কথাটা আমি বারবার বলি কেন, এটা বলা দরকার। আমি কোন আইনের যে তফসিল দিল সেটাই মাস পর্যন্ত আমার কাছে ক্লিয়ার হয় নাই। তফসিল দেওয়ার আগে বলতে হয় যে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল দিলাম, আমি পাই নাই, আশা করি আপনারাও পান নাই। তো আপনি যদি একটা নির্বাচন দিলেন যে কোন আইনে, সেটা যখন আপনি ক্লিয়ার করতে পারেন না, তো ওখান থেকে তো আপনার রাইট অর্ডারে নাই, তারপর আপনি রাইট অর্ডার আশা করেন কেন? তারপর দেখেন, নির্বাচনের তফসিল দেওয়ার পর থেকে যেদিন থেকে প্রচার শুরু হলো অফিসিয়ালি, কিছুই ছিল না, শুধু দুই দল একে অপরকে গালাগালি করতেছিল, এছাড়া আর কিছুই ছিল না, এবং এখনো মোটামুটি নাই। এটা তো একটা নির্বাচনের পদ্ধতি হতে পারে না। আমি কোনো ব্যক্তিগতভাবে পার্টিকুলার কোনো দলকে বলছি না, একে অপরের বিরুদ্ধে বলছি। আপনার দোষ আমি বলছি, আমার দোষ আপনি বলছেন, সেটার প্রয়োজন নাই তো। আমার গুণটা আমি বলবো। এখানে মনে করেন দুইটা দল প্রতিদ্বন্দ্বী, একটা বিএনপি আর একটা জামাত, বা 11 দলীয় জোট আর বিএনপি জোট। এক্ষেত্রে ধরেন নির্বাচনের সময় মানুষ কি চায়? মানুষ চায় প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজনীতিবিদরা, এবং এটা সেফ হওয়ার রাস্তা হইল কি জানেন? নির্বাচনের শেষ কথা বলতে কিছু নেই, এটা হলো হাতিয়ার। আর আমি আপনাকে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করলে আপনি মামলা করতে পারেন, কিন্তু রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হয় না। এখন এই যে প্রতিশ্রুতি, এখন যখন ইশতেহার আপনারা দিয়ে দিয়েছেন দুইটা দল, এখন আমি মনে করি যে 2-4 দিন টাইম আছে 10 তারিখ পর্যন্ত, আমি মনে করি তাদের নৈতিক দায়িত্ব ইশতেহার বাস্তবায়ন করবেন কিভাবে, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, তাহলে আপনি ভোট পাবেন না, পরিষ্কার। এবং আমরা মনে করি আমাদের কথার ইম্প্যাক্ট আছে এখন বাজারে। আপনারা ইশতেহার বাস্তবায়ন কেমনে করবেন সেটা আপনাকে এস্টাবলিশ করতে হবে, তা নাহলে আপনারা ভোট পাবেন না। যেমন ধরেন, আমি একটা সিম্পল কথা বলি, এই দুর্নীতি বন্ধ করা। প্রথম হইল দুর্নীতি বন্ধ করা না, প্রথম হইল আমি দুর্নীতি করব না, এই অঙ্গীকার করা। একটা লোকেও বলে না দুর্নীতি বন্ধ করবেন। কোন দুর্নীতি? যেটা অতীতে হয়েছে ওইটা বন্ধ করার জন্য আপনার দরকার নাই। আপনি প্রথম আসেন দুর্নীতি বন্ধ করবেন না, সেটাই বলেন। কারণ দুর্নীতি বন্ধ করার মানে এই হয় না যে আমি দুর্নীতি করব না। সুতরাং দুর্নীতি, আমি ভোটারদেরকে বলবো আপনি আস্থায় নেন, কে দুর্নীতি করবে না, কে দুর্নীতি করবেন তাকে ভোট দেন। আসেন তারপরে, টাকা পাচার করবো না, ফরগেট ইট। টাকা পাচার পাচার কিন্তু টাকা উদ্ধার করবেন হবে না, টাকা পাচার করবেন না সেটা বলতে হবে আগে। পাচার যেটা হয়েছে তো হয়েছে, কারণ টাকা পাচার যেটা হয়েছে, বাংলাদেশে কোনো রাজনীতিবিদ পয়দা হয় নাই যে নেক্সট আইসা সেটা উদ্ধার করবে। ইউনূস সরকার যদি না পাইরে থাকে, আপনি যত ইউনূসের গালাগালি করেন, আমরা তার যে আন্তর্জাতিক কানেকশন, ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় কাজে লাগে, সে যদি না পারে, বাংলাদেশে এখন সেকেন্ড কোনো রাজনৈতিক নেতা পয়দা হয় নাই যে উদ্ধার করবে। সুতরাং আপনাকে বলতে হবে যে টাকা পাচার হবে না, অর্থাৎ পাচার যে টাকা হয়ে গেছে সেটার ফিরিয়ে আসার আপনারা পারবেন না, চ্যালেঞ্জ পারবেন না, আপনি যতই অঙ্গীকার করেন, কিন্তু আপনারা অঙ্গীকার করেন যে আর পাচার হবে না, গেল, বা আমরা পাচার করব না। ওই তো, আর আমরা পাচার করব না। থার্ড আসেন এই চাঁদাবাজি। কে চাঁদাবাজি করে ওই ব্যাখ্যা আমি যাচ্ছি না। উনি চাঁদাবাজি করে না, আমি করি না, আপনি করেন, আমার কাছে এটা কোশ্চেনই না। বাট যিনি চাঁদা দেন তিনি জানেন কে চাঁদা নেয়, যিনি চাঁদা দেন তিনি জানেন চাঁদা কে নেয়। এদেরকে বলতেছি আপনি তাদেরকে ভোট দিয়েন না, কারণ আপনি যদি চাঁদা না দেন, হ্যাঁ, তাইলেই আপনি ধনী। কেন ধনী? আপনি যদি সারা বছরের সিস্টেম চাঁদার নামে যায়, সেই টাকাটা তো আপনার কাছে থাকবে। সুতরাং আপনি যদি সচ্ছল থাকতে চান, চাঁদাবাজকে ভোট দিয়েন না, পরিষ্কার। চাঁদাবাজকে ভোট দিবেন না। কে চাঁদাবাজ? আপনি যিনি চাঁদা দেন তিনি জানেন। সুতরাং এইটা আমরা দেখতে চাই। 3 নম্বর আসেন,
এই যে আপনি হাদির অ্যাটাকের কথা বললেন, হাদির যারা আন্দোলন করে তাদের উপরে অ্যাটাক, আমার কাছে এখানে প্রশ্ন মার্ক। এই সরকার আসার পর অন্তত 300 আন্দোলন হয়েছে, রাফলি 250 থেকে 300 আন্দোলন হয়েছে গত 18 মাসে। শিক্ষকের আন্দোলন, ডাক্তারের আন্দোলনের, প্রমোশনের আন্দোলনের, বেতনের আন্দোলন, আনসারের, এইটা নানান আন্দোলন। কোন রাজনীতিবিদ, কোন রাজনৈতিক দল বলেননি একবারও যে তোমরা আস্তে আন্দোলন করো না। এই সরকার সেই ম্যান্ডেট নিয়ে আসে নাই। এই দরকার একটা নির্বাচন সংস্কার, নির্বাচন বিচার ইত্যাদি করে চলে যাবে। কোনো রাজনীতি দেখো দেখান আমারে, কোনো রাজনীতিবিদ বলে নাই। কিন্তু আন্দোলনগুলো করে সব রাজনীতির ব্যানারে, সে যে দলেরই হোক। এই যে হাদির নামে নামছে, সেটা তো একটা ব্যানারে নামছে। ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি আন্দোলনের নামে না, এককভাবে এক বা 5টা ইন্ডিভিজুয়াল জড়ো হয়ে আন্দোলনে যায় না। সুতরাং এগুলো রাজনীতিবিদ, যে দলের রাজনীতি যারাই হোক, তারা বলেন নাই। এবং রাজনীতিবিদরা সবসময় মানে ধারাবাহিকতা রক্ষা করেন নাই, সরকারকেও সুস্থ থাকতে দেন নাই। এই যে আজকে হঠাৎ করে সরকার এত স্ট্রং হয়ে গেল, হ্যাঁ, সরকার যে স্ট্রং হয়ে গেল, সরকারের সাথে কি প্রশাসনে আদৌ সমন্বয় আছে? সমন্বয় থাকলে এরকম অ্যাটাক আগে হইল না কেন, এখন হচ্ছে কেন? আমি এটাও রাজনীতিতে বহুবার জিজ্ঞেস করতে বলছি যে আপনারা যে আমরা সরকারকে, সরকার তো এই এই 1 সপ্তাহ আছে, চলে যাবে। সরকার একবারও কি সরকারকে প্রশ্ন করছেন গিয়ে কেউ যে কোথাও গরম পানি মারে, কাউরে ঠান্ডা পানি মারে, কোথাও লাঠিচার্জ করে, কোথাও সাউন্ড গ্রেড মারে, আপনি কি আলাদা আলাদা বইলে দেন নাকি? কিংবা পুলিশের আইজিপিরে জিজ্ঞেস করেন তোমরা যে মারো সরকার বলে কিনা? কেউ জিজ্ঞেস করে নাই, শুধু ব্লেম গেম। ব্লেম গেম, সরকার ব্যর্থ। এই যে এটা করছে কারা? আমার তো মনে হয় না সরকার ইচ্ছে হয়েছে। অর্থাৎ প্রশাসন নিজে যখন ক্ষমতা এক্সারসাইজ করে, যে সরকারটা গার্জিয়ানবিহীন, যার কোনো মানে দল নাই, কিছু নাই, এটা আপনি সবাই যাচ্ছে তাই ব্যবহার করতে পারেন। এটা আমি রাজনৈতিক কালচার দেখতেছি। এখন আসেন আমরা আশঙ্কা কেন দেখি? এই আশঙ্কাগুলো দেখতেছি এই যে এই সমস্ত কারণ যেগুলো আপনাকে বললাম। দেখেন আপনি একটা সম্প্রতি একটা ঘটনা, আজকে একটা স্টেটমেন্ট আসছে, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। আচ্ছা, এটা কি এটা এখন বলার সময়? আমি যদি একটা স্বাভাবিকভাবে চিন্তা করি, আপনি যতই উদার হন, যতই মহৎ প্রমাণ করতে চান আপনার নিজেকে, তাহলে এটা কি এখন বলার সময়? এটা কি আপনার ভোট বাড়বে? মাত্র 18 মাস আগের গন্ধ, 1200-1400 ছেলে মারা গেছে, 30,000 ছেলে পেলে আহত হয়েছে, তখন এইটা কি ক্যারি করবে? আমি ঠিক আমার মাথায় ধরে না। 1 2 নম্বর, এই স্টেটমেন্টটা তো অ্যাবসলিউটলি ফ্যাসিজমের পক্ষে যায়। ফ্যাসিজমের পক্ষে গেলে ভোটের বাজারে এটার ইম্প্যাক্টটা কি হইতে পারে? আমরা তো যাকে দায়িত্বশীল মনে করি, একটা ক্ষমতাশীল, যে ক্ষমতাটায় যেতে পারে, তার কাছ থেকে কি আমরা এরকম স্টেটমেন্ট আশা করতে পারি? হ্যাঁ, মানে তার মানে কি আমরা পারিবারিক রাজনীতি ফেরত আনতে চাই? যদি বলতো জনগণ চাইলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারে, এটা একটা প্রশ্ন। জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা, আমরা কি আবার পারিবারিক রাজনীতি ফেরত আনবো? আই হেট ইট লাইক এনিথিং। পারিবারিক রাজনীতি কেন? রাজনীতিবিদরা চিৎকার করে বলেন যে রাজনীতি ব্যক্তিদের কাছেই রাজনীতি থাকা উচিত। একজন রাজনীতি ব্যক্তির সংজ্ঞা কি? রাজনীতিবিদের সংজ্ঞা কি? আমি চ্যালেঞ্জ, আপনি সংজ্ঞা দেন না। রাজনীতির সংজ্ঞা কি? বাবার মেয়ে রাজনীতিবিদ, তার ছেলে রাজনীতিবিদ, স্বামীর স্ত্রী রাজনীতিবিদ, এইভাবে সূত্র কেন? কারণটা কি? রাজনীতিবিদের সংজ্ঞাটা কি? একটা সংজ্ঞা লাগবে তো। আপনি যদি মনে করেন রাজনীতিবিদ মানি কোনোভাবে পাওয়ারে চলে যাওয়া, তাহলে তো সে ইউনূস সাহেব রাজনীতিবিদ, পাওয়ারে গেছে না। এগুলা খুবই কষ্টদায়ক। এবং মানে আমরা পারিবারিক রাজনীতি আবার ফেরত আনতেছি, যেখান থেকে আমরা মুক্তি পেতে চাই। আর একটা জিনিস আপনি দেখেন, আপনি কি আশা করেন এই যে রাজনীতিতে যারা যাবে, সংসদে যারা যাবে, প্রথম বললাম কোন সংবিধানে গেছে তারা বলে নাই, কোন আইনের তফসিল হয়েছে আদৌ বলে নাই। 2 নম্বর হচ্ছে, আপনি গণভোট যদি কোনোভাবে পাস না হয়, তাহলে এই যে নির্বাচনে যাওয়ার প্রক্রিয়াটাই থাকবে অবৈধ। গণভোটটা যদি হয়, তাহলে অন্তত সেইটার ইস্যুতে ঢুকতে পারবেন আপনি। যার জন্য একটা কথা আসছে, গণপরিষদ হবে আগে। ঠিক আছে, এইটা আপনি যত দ্রুত পারেন হইলে, সেটা আমি সেই বিতর্কে যাচ্ছি না পরে। তার আগে একটা জায়গায় আসেন, আমরা এখনো যদি বলি, আজকে একেবারে মডার্ন যুগে এসে এখনো স্টেটমেন্ট আছে, ডিসেম্বর 8-এর স্টেটমেন্ট। কার স্টেটমেন্ট নাম বলার দরকার নাই, বলতেছে প্রার্থী মুখ্য নয়, মার্কা দেখে ভোট দিন। এর চেয়ে বেদনাদায়ক কথা আমার কাছে নাই। এই প্রার্থী মুখ্য নয়, মার্কা দেখে ভোট দিন, তার মানে হচ্ছে এই দুরবস্থার বয়স 53 বছর, যে কারণে মার্কার দোহাইতে ডক্টর কামাল হোসেনের মতো সংবিধান বিশেষজ্ঞ দলের বাইরে গিয়ে পাশ করতে পারেননি। পাশ করেছেন মমতাজ, পাশ করেছেন কি জানি বলে সাকিব আল হাসান,
পাশ করছেন অন্যান্য দলের নানান ব্যবসায়ীরা। এই যে রাজনীতির ধারার ভিতরে আমরা যাচ্ছি, এটা তো খুব বেদনাদায়ক। আপনি কিভাবে এই দেশটাকে ঠিক করবেন? আর আশঙ্কা তো থাকতেই পারে, কারণ এইরকম যদি বক্তব্য হয়। তারপরে আরেকটা জিনিস আপনি দেখেন, আপনি দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করতেছেন, ঋণ খেলাপি সংসদে নেওয়ার জন্য নিশ্চিত হইতেছেন। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আপনি তো জানেন আপনি ঋণ খেলাপি, আপনি তো জানেন যে আপনি ডুয়েল সিটিজেন আছে, আপনি আবেদনটা করেন কোন আক্কেলে? আপনার বাদ দিবে কি দিবে না সেটা পরের চ্যাপ্টার। আপনি আবেদনটা করলেন কোন আক্কেলে? আপনি আবেদনই তো করতে পারেন না, ইউ আর নট কোয়ালিফাইড ফর অ্যাপ্লিকেশন। তো আপনি তো করলেন, করার পর কি হবে? আপনি লিখে রাখেন, আজকে আমি বলে দিচ্ছি কি হবে। নাম্বার ওয়ান, যার দ্বৈত নাগরিকত্ব আছে সে বেকায়দা দেখলে দেশ ছেড়ে পালাবে, কারণ আমরা ইতিমধ্যে একজন দেখছি চলে গেছে, অলরেডি চলে গেছেন তার টিম নিয়ে। আর যিনি ঋণখেলাপি হিসেবে আসছেন, উনি সংসদে গিয়ে প্রথমেই সব ব্যবসায়ী একত্রে কি এস্টাবলিশ করবেন, যারা পার্লামেন্টে গেলে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান রুগ্ন হয়েছে সেগুলা ঋণ মৌকুব করা হোক, এবং সেই তালিকায় তাদের শিল্পগুলা সব ঢুকবে এবং ঋণ মৌকুব হয়ে যাবে। এই হলো দেশ, এই হলো পার্লামেন্ট, যেটা হতে যাচ্ছে। আচ্ছা, আমি তো এগুলো অনেক মানে ওনার সঙ্গে আমি একমত এই সমস্ত ব্যাপারে। আমি আগেও এগুলো বহুবার বলেছি যে একজন লোক ঋণ খেলাপি, তাকে কেন সবাই মিলে আদালতে যে আমরা প্রমাণ করবো যে আপনি ঋণ খেলাপি? ওনার তো সুইসাইড করা উচিত, আসলে লজ্জায়। ওনার তো লজ্জা করা উচিত। উনি টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছেন না, তাও টাকা নিচ্ছেন কার কাছ থেকে? ব্যাংকের কাছ থেকে। ব্যাংকের টাকা মানে কি? জনগণের টাকা। জনগণের টাকা উনি নিয়ে ফেরত দিচ্ছেন না, আবার বুক ফুলে হাঁটছেন, আবার বলছেন যে না আমি ঋণ খেলাপি না, আদালতে ধারা অমুক ধারা তমুক ধারার মায়ের পেয়েছে, আমাকে ইলেক্টেড করো। তো এটা তো একটা মানে খুবই অপমানজনক ব্যাপার হওয়া উচিত। কিন্তু তাদের তো মান সম্মান জ্ঞান নাই, এই লোকগুলো কিন্তু কোনো মান সম্মান জ্ঞান নাই। কিন্তু তারপরেও এমপি হওয়া চাই তাদের, চাই, কারণ তারা মনে করে জনগণ কি মনে করলো, কিভাবে আবহাওয়া রাজ্যে কি আমার সম্বন্ধে কি বললো না বলে কি আসে যায়। কি আমার পকেটে তো টাকা আছে, এটা চুরির টাকা হোক, ডাকাতির টাকা হোক, অথবা কোনো গুয়ের থেকে নিয়েছি টাকা, তো অসুবিধাটা কি? আমার টাকা হলেই চলে। যে এই লোকগুলির মানে চরিত্র বলতে কিছু নাই। কিন্তু আবার নির্লজ্জের মতো জানে টাকা সে জমা দেয় না, আবার নির্লজ্জের মতো যায় ব্যাংকে, যায়, আবার আদালতে যায়, যে ট্রাই করে যে কোনোভাবে ফাঁক ফুকুর দিয়ে নাকি বের হওয়া যায়। তো এরা আসলে তো হওয়া উচিত না। আবার দ্বৈত নাগরিকত্ব নিয়ে হ্যাঁ আইনের অনেক মারপ্যাচ আছে, আমি অস্বীকার করি না। অনেকে বলেন যে দ্বৈত নাগরিক হলে পরে এমপি হওয়া যায় না, তাহলে মন্ত্রী হওয়া যায় কিভাবে? খুব ভালো প্রশ্ন, এটা ভ্যালিড প্রশ্ন। আমাদের তো অনেক মন্ত্রী উপদেষ্টা, তারা তো মন্ত্রী পদে আগেও তো ছিল, গহর রিজবি টিজবি, এরা তো সব বিদেশি নাগরিক ছিল, ওদেরকে তো বানাইছে। এখনও আছে যারা উপদেষ্টা, তারাও আছে। দেন উপদেষ্টা অথবা মন্ত্রী হতে গেলে কিন্তু আইনগত কোনো বাধা নাই, বাধা খালি এমপির ব্যাপারে। এইটাও কিন্তু একটা জটিল ব্যাপার যে এমপির ব্যাপারে বাধা থাকবে কেন? তাহলে হয় তুমি সবগুলির মধ্যে বাধা রাখো, অথবা তুমি কোনোটা রেখো না। ইন্ডিয়ান নাগরিক হয়ে মনে করেন আমেরিকা গেলেন, আপনি আমেরিকার নাগরিকত্ব পাবেন, ওকে ফাইন, ওরা বলছে তুমি ইন্ডিয়ান নাগরিকত্ব ত্যাগ করো, ত্যাগ করে তুমি আমেরিকা নাগরিক নাও। তোমাকে ইন্ডিয়া একটা ভালো সুবিধা দেবে। ওরা কিন্তু ওই সমস্ত যারা নাকি মানে নন রেসিডেন্স ইন্ডিয়ান যারা হয়, এনআরআই যারা বলে, ওরা বলে এনআরআই যারা আছে, ওই এনআরআইদের জন্য কিন্তু ওদের অনেক সুযোগ সুবিধা আছে, বাট তুমি ভোটার হইতে পারবে না, ইউ ক্যানট ভোট। তো এখন ইন্ডিয়ায় আছে, এটা করেন আপনি, এটা সিঙ্গাপুরে আছে। আপনি সিঙ্গাপুরের নাগরিকত্ব আপনি পেতে চান, আপনি এই নাগরিকত্ব ত্যাগ করতে হবে আপনাকে। এটা ইতিহাসে শ্রেষ্ঠ খারাপ নির্বাচন হবে। শ্রেষ্ঠ হবে মানে শ্রেষ্ঠ মানে খারাপ অর্থে শ্রেষ্ঠ, কারণ উনি নিজেরও, ওনারও কোনো অভিজ্ঞতা নাই, ওনারও কোনো অভিজ্ঞতা নেই। ওনার খেলে এক টাকা যদি পারেন ভালো, তাহলে মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন। ওই মিষ্টি মিষ্টি কথার থেকে উনি বলছেন যে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন। উনিও জানেন না যে শ্রেষ্ঠ নির্বাচন দিতে হলে তার আগে কী বলতে হয়। উনি নির্বাচনের কথা বলে নির্বাচনের তারিখ ঘোষণা করে তারপর উনি বলতেছেন যে উনি আশা করেন এই ছাত্রদের দল অনেকগুলি এমপি হবে, এই ছাত্রদের দল থেকে শিক্ষামন্ত্রী হবে, উনি বলতেছেন। তো এর চেয়ে বড় পক্ষপাতের তো আর কী হতে পারে বলেন আপনি? এর চেয়ে বড় পক্ষ, উনি যখন একটা দলের পক্ষে বলেন তখন এর চেয়ে বড় পক্ষপাত তো আসে কিছু, তাই তো? তারপরে ওই ছাত্রদের পক্ষে যা কিছুই ঘটবে, যা কিছুই ঘটছে, যা কিছুই ঘটেছে ইতিমধ্যে, সব কিছুর সঙ্গে কিন্তু মানুষ কী করছে? প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ফেলছে। কারণ মানুষকে সন্দেহ করার একটা সুযোগ উনি নিজেই করে দিয়েছেন। তো উনি তো একটা পক্ষপাত, এবং বিশেষ করে হানা ভোট নেওয়া, রেফারেন্ডাম নেওয়া, ওনার সরকারের পক্ষপাত একদম স্পষ্ট, ওপেন। উনি যেটা ঘোষিতভাবে আছেন, উনি পক্ষপাত করছেন এখানে হা ভোটের পক্ষে। তো এই সরকারকে আমি নিরপেক্ষ তো বলেই না,
এটা একটা নিরপেক্ষিত গভর্নমেন্ট এবং কালের বিবর্তনে আপনি দেখবেন এটা বাংলাদেশের অন্যতম ব্যর্থ সরকার হিসেবে, অন্যতম না শ্রেষ্ঠ ব্যর্থ সরকার হিসেবে অভিহিত হবে। যেহেতু আপনি যখন সরকারে থাকবেন, ফলটা যে পোর্শন থেকে হোক, যার দিক থেকেই হোক, আলটিমেটলি লায়াবিলিটিসটা তাকে নিতে হবে। এটাই বিধান। নির্বাচন কমিশনের ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে, কারণ উনি তো নির্বাচন কমিশনের রোদ দিচ্ছেন, নিয়োগ দিচ্ছেন, সুতরাং তার রেসপন্সিবিলিটি তো অবশ্যই আছে। কিন্তু আমি একটু যোগ করতে চাই এখানে, যে প্রশাসনটা যে এই সরকারকে কোঅপারেট করে নাই, এবং না করার কারণে প্রশাসন কোঅপারেট করে নাই, তার বদৌলতে কিন্তু এটা আমি হাতে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, কিন্তু আমরা রাজনৈতিক দল, কারণ যে সরকারটা টেম্পোরারি আসছে চলে যাবে, তাকে কোঅপারেশন করার দায়িত্ব আমাদের ছিল। সবাই বলে ছিল, করছি আমরা, কিন্তু এটা আমাকে অ্যাকশনে বুঝতে হবে। যেমন ধরেন সাবেক মন্ত্রী আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী, আপনি বোধহয় দেখছেন তার ভিডিওগুলা সম্প্রতিকালে। ডক্টর আব্দুল মোমেন লুকিয়েছিলেন অনেক মাস, লুকিয়েছিলেন কয়েক মাস, এবং তারপর 8 পালিয়ে মাস গেছেন পরে, সহযোগিতায়। 8 মাস পরে, অর্থাৎ সেই 5ই আগস্টের পর থেকে 8 মাস পরে সে বের হয়েছেন। আচ্ছা, কিভাবে বের হয়েছেন বিবরণটা উনি দিয়েছেন। উনি 6 বার সিম বদল করছেন, 5-7 বার বাসা বদল করছেন, ওনার পরচুলাটা ফেলে দিয়েছেন, দাড়ি রাখছেন, সবকিছু মিলে একটু অবয়ব চেঞ্জ করছেন, এইভাবে ছিল। প্রশাসন তাকে টাইম টু টাইম কোঅপারেট করছে, এবং প্রশাসনের সহযোগিতায় সে বের হয়ে গেছে 8 মাস পর। তার মানে তার যে সিম 6 বার বদল হয়েছে, এইটা প্রশাসন টাইম টু টাইম পেয়েছে। বাসা বদল হয়েছে, সেটাও টাইম টু টাইম প্রশাসন পেয়েছে। তা আপনি যদি একটা ভালো নির্বাচন উপহার দিতে চান, তাহলে প্রি কন্ডিশনাল ভালো প্রশাসন, যেই প্রশাসন এখনো আব্দুল মোমেন সাহেবদেরকে সহযোগিতা করে, এবং তিনি বলছেন বিদেশে বসে, আমরা কিন্তু এখানে বসে নাই, আমরা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য নানানজনকে লেখালেখি করছি বলছে, এবং বিদেশি দূতাবাসেও লিখছি, অন্যান্য দায়িত্বশীল পর্যায়ে যে ব্যক্তি বিদেশে তাদেরকে লিখছি। তাহলে আপনি চিন্তা করেন, 8 মাস পরে সে বেরোইছে প্রশাসনের কোঅপারেশন নিয়ে। যতজন বেরোইছে প্রশাসনের কোঅপারেশন নিয়ে, সেনানিবাসে 626 জন আটক হয়েছিল, আটক না, আশ্রয় নিয়েছিল, তারাও পর্যায়ক্রমে বেরিয়ে গেছে। সুতরাং আব্দুল মোমেনরে যখন কোঅপারেট করছে, তাদের তো কোঅপারেশন না পাওয়ার কিছু নাই। তাহলে আপনি তো 8 মাস যাবৎ ওই প্রশাসনকে, ওই আওয়ামী লীগের পতিত শক্তির লোকজনগুলাকে কোঅপারেট করছে। প্রশাসন, ইউনূস সাহেব ক্ষমতায়, তো ইউনূস সাহেব ক্ষমতায়, প্রশাসন এই কোঅপারেট করলো, ইউনূস সাহেব জানলো না, কিংবা গোয়েন্দা বিভাগও জানলো না, অন্য কোনো সেক্টর জানলো না, তাহলে সবাই কি সরকারের বিরুদ্ধে ইউনাইটেড? তা নাহলে এটা তো কোনোভাবে যাওয়ার কথা না। পাশাপাশি যদি আপনি বলেন যে এই প্রশাসন ফ্যাসিজমের পক্ষে কাজ করছে, আবার যদি আমি এসে বলি জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারেন, তাহলে এটা তো ফ্যাসিজমের পক্ষপাতিত্ব করা হয়। তাহলে আমার নির্বাচন সামনে যেটা আসতেছে, সেখানে আমার দেখার বিষয় হচ্ছে এই ক্ষমতায় কে যেতে পারে। তা ক্ষমতায় কে যেতে পারে আমি ভালো করেই জানি, আমাদের দেশে এই নির্বাচনে কি হবে জানি না, কিন্তু অতীতগুলো আমাদের রেকর্ড আছে যে প্রশাসনের একটা রোল থাকে। তো যেই প্রশাসন আব্দুল মোমেনকে 8 মাস যাবৎ সহযোগিতা বের করে দিচ্ছে, সেই প্রশাসন তো নিশ্চয়ই চিন্তা করবে আব্দুল মোমেন সাহেবদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, এবং কে ক্ষমতায় আসলে পরে তাদেরকে পুনর্বাসিত করা যাবে, এটা নিশ্চিত হয়ে সেই পক্ষে কাজ করবে। কিন্তু যদি সেটা না পারে, কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনটা নিয়ে সন্দেহ বা আশঙ্কা আছে। ফিরবো আপনার কাছে। যে প্রশাসন আব্দুল মোমেনদের সহযোগিতা করে, সেই প্রশাসন ওই দলকে ক্ষমতায় আনতে চাইবে যে দল ওই মোমেনদেরকে পুনর্বাসন করবে, কি বলবেন মাসুদ কামাল? এটা আমি এতটা সহযোগিতাভাবে দেখি না, কেন কি ওরা চেষ্টা করে, হয়তো তারা মনে মনে ভাবে, তাহলে তো এর মধ্যেই করতো, কিন্তু মনে 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 ভাবে কোনো যদি সুযোগ কখনো নাই। সেরকম অনুকূল সময় আসে, যা দেখছি তাই বললাম। যখন কোনো অনুকূল সময় আসবে, মানে তারা তো পালাতে সাহায্য করছে।